থামাচ্ছি, একদম একদম দুজনকে আমি থামাচ্ছি। আমি একবার এই একদম বোঝার জন্য, এখানে সমীর চট্টোপাধ্যায় রয়েছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই তর্কাতর্কিগুলো চলবে, এই বিতর্কগুলো চলবে, কিন্তু এটা নিয়ে আলোচনারও প্রয়োজন রয়েছে আমাদের বাংলাতে। আমরা যদি এটা আজকে কোর্ট যে কথাটা বলেছে, খুব খুব ভয়ঙ্কর একটা কথা, আমরা নিজেদের মধ্যে 8 ঘন্টা যদি শান্তিপূর্ণভাবে না থাকতে পারি, 24 ঘন্টা কি করে থাকবো ভোটের সময়? মিলিটারি দিয়ে ভোট করাতে হচ্ছে, এরপরে হয়তো হেলিকপ্টার নামবে, কামান দাগা হবে, সব কিছু করা হবে, কিন্তু ওই যে বললাম ইন্টেনশনের কথা, পার্থ চট্টোপাধ্যায় বা চোরদেরকে যদি রেখে দেওয়া হয় মন্ত্রিসভা এবং তারপরে বলা হয় আমি চুরি কি করে ধরবো, আর কিছু পাথরবাজকে রেখে দেওয়া হয়, দেখা হয়, তাদেরকে খুলি ছুট দেওয়া হয় এবং তারপরে বলা হয় আমি কি করে আটকাবো এই ধরনের ঝামেলা, এই দুটোই তো সেম। মমতা বন্দ্যোপাধ্যায় কি ইচ্ছাকৃতভাবে করছেন এগুলো? ময়ূক, দেখো, আমি প্রথমে একটা কথা বলি, যেহেতু আমি স্টুডিওর বাইরে, আমি আশা করব যখন কথা বলবো লোকে শুনুক, আপত্তি থাকলে পরে কাউন্টার কোশ্চেন করতে পারেন, এটুকু ভদ্রতা আমি আশা করব সবার কাছ থেকে। আমি তোমাকে আজকের ঘটনাটার থেকে একটু পিছিয়ে যাই। বহুবার তোমার চ্যানেলে তোমার সঙ্গেও আমার বিতর্ক হয়েছে। আমি একটা কথা বলেছি যে গত 10 বছর ধরে বাংলার যত সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে বাংলাদেশের লাগোয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, এগুলোর জনবিন্যাস, ডেমোগ্রাফি খুব সুচিন্তিত, সুপরিকল্পিতভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে। অঢেল অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা থেকে শুরু করে সব এই 6টা-7টা জেলার মধ্যে ঢুকে গেছে, যেগুলো বর্ডার এরিয়া। আমি বহুবার বলেছি যে এই দলটির সঙ্গে সন্ত্রাসবাদী সংগঠনের একটা সম্পৃক্ত হয়ে গেছে। এরা বহু সুবিধা নিয়েছে, এবার বহু সুবিধা দেওয়ার পালা এসেছে। কারণ দেখো, নির্বাচনের সময় আমি বারবার বলেছি, আমি আশঙ্কা করছি এবং আমি নিশ্চিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বা কেন্দ্রীয় সরকারের কাছে সেন্ট্রাল আইবি রিপোর্ট গেছে যে এই 6টা-7টা জেলাতে আগামী দিনে কিন্তু যে কোনো কিছু হতে পারে, বড় বিপদ। কারণ এই মহিলা, আমার মনে হয় বাংলা তো বটেই, ভারতবর্ষেরও সব থেকে ভয়ঙ্করতম একজন রাজনীতিবিদ, যিনি সাম দান দণ্ড ভেদ ছাড়া কিছু বোঝেন না, যে ওনার পদ আঁকড়ে রাখতে গেলে উনি কিছুই করবেন। আমি আজকে সন্ধ্যাবেলা একটি চ্যানেলে দেখছিলাম, অন্য একটি চ্যানেলে, তোমাদের চ্যানেলে নয়, যেখানে এই মুখ্যমন্ত্রী একটা প্রকাশ্য জনসভা থেকে বলছেন অভিষেক ব্যানার্জির উপর যে সো কল কোট আনকোট অ্যাটেম্পট রাজারাম রেগি, সেখানে নিয়ে বলছিলেন তুই তুই করে, আমি জানি না কার উদ্দেশ্যে বলছিলেন। তুই কি ওকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিলিস? আমি জানি না ওটা রাজারাম রেগিকে বলছেন না কোনো রাজনৈতিক নেতাকে বলছেন। ওনার চিরকালের স্বভাব একটা ভিকটিম কার্ড খেলার, এবং ওনার চিরকালের স্বভাব যে কোনো ভাবে, যেভাবে হোক, আমি যেন ভোটের রাজনীতিতে জিততে পারি। এই আমি খুব অবাক হব না যদি সেন্ট্রাল আইবির কাছে রিপোর্ট থাকে এবং বিএসএফ এর যে নিজস্ব ইন্টেলিজেন্স তাদের কাছে রিপোর্ট থাকে, এই যে অবৈধ অনুপ্রবেশকারীরা ঢুকে জনবিন্যাস চেঞ্জ করে দিয়েছে 6টা-7টা জেলায়, তারা কিন্তু এই ভোটের সময় কিছু না কিছু করবে। কারণ ওনার এখন দরকার একটা শার্প পোলারাইজেশন, যাতে সংখ্যালঘু ভোট 100% পান এবং সম্ভব হলে 1টি, 2টি বা 3টি ডেড বডি। আমরা শীতলকুচি নিয়ে দেখেছিলাম, শীতলকুচির ঘটনার পরে একটা অডিও ভাইরাল হয়েছিল, আমি সত্যতা জানি না, কিন্তু তোমাদের চ্যানেল, সব চ্যানেলে পাওয়া গেছে, যেখানে একটি মহিলা গলায়, এবং খুবই পরিচিত মহিলা গলায়, ওখানকার একজন নেতাকে নির্দেশ দেওয়া হচ্ছিল ডেড বডি গুলোকে সামলে রাখিস, কালকে বলবো এটাকে কি করে কি করতে হবে। সো ডেড বডি ওনার একটা চিরকালের একটা ফ্যাসিনেশন রয়েছে, এবং তাতে সেটা যদি রাজনীতি ইলেকশনের সময় হয় সেটা খুব অসম্ভব হবে না। কিন্তু নির্বাচন স্থগিত রাখা বা পিছিয়ে দেওয়া, আমার মনে হয় ভারতবর্ষের সরকার, রাষ্ট্রশক্তিকে একটা চ্যালেঞ্জ করা। আমার মনে হয় রাষ্ট্রশক্তি সেটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিয়ে দেখিয়ে দেওয়া উচিত যে আপনার মনের মধ্যে যাই থাকুক না কেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করুন, কিন্তু আমরা ব্যর্থ করে দেবো এবং নির্মমভাবে, নিষ্ঠুরভাবে আমরা সেটাকে দমন করব। না, দীপাঞ্জন চক্রবর্তী, আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি, দীপাঞ্জন চক্রবর্তী, আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি, ঠিক কত কোম্পানি, আধা সেনা, কত সেনাবাহিনী নামালে, কত র্যাফ নামালে একটি নির্বাচন শান্তিপূর্ণ হতে পারে? এই অ্যাপারেটাস কি ভারত সরকারের রয়েছে পশ্চিমবঙ্গে একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার আমাদেরকে? দেখো, আবার বলেছি যে যত কোম্পানি পুলিশ এসেছে, এটা আমি খুব বিস্তারিত আলোচনা করেছি তোমার চ্যানেলে। শুধু প্যারামিলিটারি ফোর্স আসলে চলবে না, তাদের ইউটিলাইজ করতে হবে। এই যে বারবার বলছে মডেল কোড অফ কন্ডাক্ট, আইন শৃঙ্খলা নাকি এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেখছে, তাহলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন প্যারামিলিটারি ফোর্সের ডিপ্লয়মেন্ট এবং ম্যাক্সিমাম ইউজ কি করে অপটিমাইজ করা যায় সেটা দেখতে হবে।
যদি প্রিভেন্টিভ অ্যারেস্ট গুলো হয়ে যেত, যেটা আমি বারবার বলেছি, তাহলে কিন্তু এই লাল চুল কানেদুলরা আজকে এই দাঙ্গার পরিস্থিতি করতে পারতো না। এবং এদের সঙ্গে যোগ হচ্ছে রাষ্ট্রীয় বিরোধী শক্তি যারা বাংলাদেশ থেকে আসছে, যারা এই পুরো অনুপ্রবেশ করে জনবিন্যাস চেঞ্জ করে দিয়েছে 6টা-7টা জেলায়। এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র, এটাকে কিন্তু আটকাতে হবে। আপনি বলতে নিষেধ, আমি কি বলবো? নিশ্চয়ই। দু একটা কথা বলবো। নিশ্চয়ই। হ্যাঁ, আপনার কথা নিশ্চয়ই শুনছিলাম। আমার একটা জিনিস মানে জিজ্ঞাসা আপনাকে, সেটা হচ্ছে যে এই অনুপ্রবেশের কথা বারবার বলছেন। অনুপ্রবেশ সীমান্ত পেরিয়ে আসে, সীমান্তে প্রহরা কারা দিচ্ছে? নিশ্চয়ই তৃণমূলের গুন্ডারা দিচ্ছে না, সেখানে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স দিচ্ছে। তাহলে এই অনুপ্রবেশকারীরা এই যে প্রধানমন্ত্রী বলেন এই যে পাকিস্তান সীমান্ত হোক বা বাংলাদেশ সীমান্ত হোক, সেখানে সুরক্ষিত মানে একটা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, তাহলে এই অনুপ্রবেশকারীরা এই বর্ডার সিকিউরিটি ফোর্স এদেরকে চোখে ধুলো দিয়ে কি করে এপারে চলে আসছে, এই ব্যাখ্যাটা একটু যদি করেন তাহলে আমার মনে হয় ভালো লাগবে। দিবাঞ্জন চক্রবর্তী, আমি চাইছি এইটা বলুন। এইটা বলুন। ময়ূকের অনুমতি নিয়ে আমি স্পেসিফিক এটা নিয়ে উত্তর দিচ্ছি। প্লিজ বলুন। আপনি অধ্যাপক মানুষ, আপনি নিশ্চয়ই বুঝবেন। একটা খুব প্রচলিত বাংলা প্রবাদ আছে, বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি। আমি আশা করি বুঝতে পারছেন। বিএসএফ যখন বাংলাদেশ ভারত বর্ডারে 72খানা আউটপোস্টের জন্য জমি চায়, রাজ্য সরকার দেয় না, কেন্দ্রীয় সরকার বাধ্য হয় সুপ্রিম কোর্টে যেতে, কারণ 10 বছর ধরে বিএসএফ চাইছে। ভারত বাংলাদেশ বর্ডার পশ্চিমবঙ্গে সাংঘাতিক পোরাস বর্ডার, সম্ভব না টোপোগ্রাফি। না যেটুকু আছে আপনি উত্তরটা শুনুন। না আমি বলি, আপনি তো বলছেন ঠিক আছে, আরো নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা সরকার করতে চাইছে, কিন্তু যেটুকু রয়েছে সেটুকুতে কি অনুপ্রবেশ ঢোকা সম্ভব নয়? আপনি একজন সম্ভব নয়, এটা বলুন। আপনি একজন অধ্যাপক, শুনুন, আপনি একজন অধ্যাপক, আপনি যখন ক্লাস নেন স্টুডেন্টরা তো প্রশ্ন করে না। আপনি আমার কাছে প্রশ্ন জিজ্ঞাসা এটা তো করেছেন, ক্লাসরুম নয় দাদা, আপনার সাবজেক্ট না, এটা ক্লাসরুম নয়, এটা ডিবেটের জায়গা, এটা ডিবেটের জায়গা, এটা ক্লাসরুম নয়। আপনি এসে বলে যাবেন আর আমি শুনে যাব, এটা হতে পারে না। এটা আমার সাবজেক্ট। আরে আমি তো জাস্টিফিকেশন চাইবো, আমি তো ডিবেট করতেছি না। জাস্টিফিকেশন দিচ্ছি তো, জাস্টিফিকেশন তো শুনতে চাইছেন না। তার মানে এখন অবধি আমাদের দেশে এই যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের যে ব্যবস্থা, সেটা এখনো সন্তোষজনক নয়। 2014 পরে করা গেল না। আমি আপনাকে কথা বলতে দেব না, আমি তো আপনাকে কথা বলতে দেবো না, আমি চিৎকার করে যেতে থাকবো। আমি প্রশ্ন করছি আপনাকে, আপনারও শোনা, আমি আপনাকে প্রশ্ন করছি, তার থেকে মাথা ঠান্ডা করে শুনুন। হ্যাঁ, আমি মাথায় ঠান্ডা আছে, শুনুন। দেখুন, এটা যেটা বারবার বলা হয়েছিল কেন্দ্রীয় সরকার, পশ্চিমাঞ্চলে কোনো রাজ্যে সমস্যা হয়নি, এবং তখন রাজস্থান কিন্তু কংগ্রেস শাসিত রাজ্য ছিল, যে এই বিএসএফ এর এখতিয়ার 15 থেকে 50 কিলোমিটার করা হোক। কেন? কারণ এই যে পোরাস বর্ডারের সুযোগ নিয়ে অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে এই আপনাদের বালু মল্লিকের সহায়তায় এই বাকিবুল টাকিবুল রেশন কার্ডটা খুব সহজে বানায়, এবং ভারতবর্ষের রেশন কার্ড হচ্ছে বেসিক ডকুমেন্ট। 15 দিনের মধ্যে এদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আই কার্ড হয়ে যায়, এবং তারা বাকি ভারতবর্ষে মিশে যায়। এই অনুপ্রবেশটা তখনই আটকাবে যখন বিএসএফ এর 15 থেকে 50 কিলোমিটার করা হবে এখতিয়ার, এবং বর্ডারটাকে সিকিউর। পশ্চিমবঙ্গের বর্ডার একমাত্র বর্ডার যেটা সরাসরি তৃণমূল কংগ্রেস তাদের নির্দিষ্ট স্বার্থসিদ্ধির জন্য তারা এই জমিটা দিচ্ছে না, বিএসএফ কে প্রোটেক্ট করতে দিচ্ছে না ভারতবর্ষের সীমা। আমি সমীর চ্যাটার্জি রয়েছে।